তোমাদের একাদশ শ্রেণীর বাজারের বিভিন্ন প্রকারগুলো আমি গতদিনে বলছিলাম। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া বাজার বলেছি। আজকে দেখো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারটা কি একটু জানবো। এই বাজারের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো সম্পর্কে জানবো। দেখো, পূর্ণ প্রতিযোগিতা অবস্থায় একচেটিয়া অবস্থা বাস্তবে দেখা যায় না। এগুলোকে তাত্ত্বিক রূপ আকারে কিন্তু গ্রহণ করা হয়। বাস্তবে যেটি বহুল প্রচলিত সেটি হলো একচেটিয়া প্রতিযোগিতা। অধ্যাপক চেম্বারলিন এই ধরনের বাজারের কথা বলেছেন এবং ব্যাখ্যাও কিন্তু করেছেন। তার এবারে বৈশিষ্ট্যগুলো আমরা জানবো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে। তার মানে শুধুমাত্র যে পূর্ণ প্রতিযোগিতা রয়েছে সেগুলোর এবং একচেটিয়া সেটা কিন্তু বাস্তবে কোনো রকম দেখা যায় না। এবারে তাহলে আমরা কি জানবো যে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারটা কী রকম সেটা এবারে জানবো। প্রথমত দেখো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ন্যায় এই বাজারে কি থাকে, অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকে, এটা কিন্তু মেন। এবং দ্বিতীয়ত কি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ন্যায় এই বাজারেও কিন্তু অবাধ প্রবেশের অধিকার থাকে। যখন খুশি প্রবেশ করতে পারো, যতজন খুশি প্রবেশ করতে পারে এবং এই ফার্ম ইচ্ছা করলে বাজারে প্রবেশ করতে পারে এবং বাজার থেকে কিন্তু চলেও যেতে পারে। তোমার কাজ ফুরিয়ে গেল, তুমি ততদিন বাজার করলে বা বাজারে থাকলে, যখন কাজ ফুরিয়ে গেল তুমি সেখান থেকে তল্পিতল্পা গুটিয়ে চলে যেতে পারো, কোনো অসুবিধা নাই। তৃতীয়ত কি দেখো, এই বাজারে প্রতিটি বিক্রেতা একটি পৃথকীকৃত দ্রব্য বিক্রি করে, মানে ডিফারেন্সিয়েটেড, একটু ভিন্ন ধর্মী, একটু আলাদা আলাদা। তার অর্থ হচ্ছে কি, প্রত্যেকের দ্রব্য অন্যের দ্রব্য থেকে কিছুটা কিন্তু আলাদা, কিছুটা পৃথক। সকলের দ্রব্য সমজাতীয় কিন্তু নয়, সবাই সমান বিক্রি করবে না। কিন্তু একের দ্রব্য অন্যের দ্রব্যের ঘনিষ্ঠ পরিবর্তন। আমি গত দিনের ভিডিওতেই বলেছিলাম, যদি কাপড় কেউ বিক্রি করে, কেউ যদি শাড়ি বিক্রি করে, তাহলে ওখানে দেখা যাবে কেউ চুড়িদার বিক্রি করছে। কেউ যদি চুড়িদার বিক্রি করে, কেউ লেগিংস বিক্রি করবে, বা আরও মেয়েদের ছেলেদের জামা প্যান্ট থেকে শুরু করে অন্যান্য যে দ্রব্য সামগ্রী সেইগুলো কিন্তু ঘনিষ্ঠ পরিবর্তন হিসাবে কিন্তু ব্যবহার করবে। যে ওই জিনিসটাই হতে হবে তার কিন্তু কোনো মানে নাই। বেশ, এটা থাকলো। চতুর্থত দেখো, যেহেতু সকল ফার্মই পৃথকীকৃত দ্রব্য উৎপাদন করে, সেই জন্য প্রতিটি ফার্মকেই কিছুটা বিজ্ঞাপন ব্যয়ও কিন্তু করতে হয়। দেখবে অনেক রেস্টুরেন্টের কি দেওয়া থাকে, তাদের কিন্তু বাইরে একটা বিজ্ঞাপন বোর্ড দেওয়া থাকে, বা অনেক দেখবে টিউশন যারা করে, যাদের ইনস্টিটিউট রয়েছে পড়ানোর জন্য, তারাও কিন্তু বিজ্ঞাপন ব্যয় করে। বা যে কোম্পানিগুলো, বিশেষ করে সেই কোম্পানিগুলো তারা কি করে, তারা কিন্তু বিজ্ঞাপন ব্যয় করে। এটা চতুর্থত হলো। এরপরে আমরা আসি পরের পয়েন্টে। আচ্ছা, আর পয়েন্ট এখানে দেয়নি। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের দৃষ্টান্ত সহজেই কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। উদাহরণস্বরূপ, বাজারে অনেক উৎপাদকই সাবান উৎপাদন করে। এখানে তোমাদের উদাহরণ দিয়েছে যে বাজারে কিন্তু অনেক উৎপাদকই করে, সাবান উৎপাদন করে। তবে কোনো একটি বিশেষ ব্র্যান্ডের সাবান শুধুমাত্র একটি ফার্মই কিন্তু উৎপাদন করে। যেমন উদাহরণ দিয়ে বলি, লাক্স সাবান আছে, নাম্বার 1 সাবান আছে, ডাভ সাবান আছে, কত রকম, নির্মা সাবান আছে, তারপরে লাইফ বয় সাবান আছে, বহুত রকমের কিন্তু সাবান রয়েছে। কিন্তু দেখো, লাইফ বয় একটা আলাদা সাবান, নির্মা আলাদা সাবান, ডাভ আলাদা কোম্পানির সাবান। সবাই কিন্তু কি করে, বিজ্ঞাপন করে, সবাই কিন্তু বিজ্ঞাপনেও ব্যয় করে। সুতরাং সাবানের বাজারটি হলো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। এখানে একচেটিয়া আছে সাবানের, আবার কিন্তু প্রতিযোগিতামূলক। আবার দেখো, এর কিন্তু কি ঘনিষ্ঠ পরিবর্তন। তার মানে তুমি যদি লাক্স সাবান না মাখো, তাহলে তুমি নাম্বার 1 সাবান মাখতে পারো। তুমি যদি নাম্বার 1 সাবান না মাখো, তাহলে তুমি কি মাখতে পারো, ডাভ সাবান মাখতে পারো। তুমি যদি ডাভ সাবান না মাখো, নির্মাটা মাখতে পারো। তার মানে দেখো, এইটা না হলে এইটা হতে পারে, এইটা না হলে এটা হতে পারে, এটা যদি না করো এটা করতে পারো। মানে এখানে সব পরিবর্তন করতে পারো তুমি। এইটা আমি গত দিনে তোমাকে বলেছিলাম যে তুমি খাবারের দোকানে যদি যাও, তোমার যদি ভাত খেতে ভালো লাগে ভাত খাবে, যদি রুটি হয় রুটি খাবে, তুমি যদি অন্য কিছু খেতে যাও, বিরিয়ানি খেতে বিরিয়ানি খাবে। দেখবে খাবারের দোকানে অনেক কিছু কিন্তু আইটেম থাকে, তুমি যেগুলো খুশি খেতে পারো। এইগুলোই হচ্ছে ইকোনমিক্সের ভাষায় ঘনিষ্ঠ পরিবর্তন। এরপরে দেখো, গুরুত্বপূর্ণ রয়েছে অলিগোপলি বাজার। এটা সম্পর্কে একটু জেনে নিই। অলিগোপলি বাজার
যে বাজারে বিক্রেতার সংখ্যা একের থেকে বেশি কিন্তু মুষ্টিমেয় সেই বাজারকে বলা হয় অলিগোপলি বাজার। এখানে কিন্তু বিক্রেতার সংখ্যা একের থেকে বেশি কিন্তু মুষ্টিমেয়, হাতে গোনা কয়েকজন থাকবে। এখানে ক্রেতার সংখ্যা অনেক, প্রচুর জন কিনবে কিন্তু বিক্রি করার লোক কম থাকবে। কিন্তু এখানে একচেটিয়া পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যেটা আলোচনা করলাম, এখানে প্রচুর বিক্রেতা এবং প্রচুর ক্রেতা, কিন্তু এখানে বিক্রেতার সংখ্যা কিন্তু অলিগোপলিতে কম থাকে। যদি বাজারে বিক্রেতার সংখ্যা 2 হয় তাহলে সেটি অলিগোপলি বাজারের একটি বিশেষ রূপ। তাহলে কজন হতে হবে বিক্রেতার সংখ্যা? 2 জন হতে হবে। স্বল্প সংখ্যক বিক্রেতা বলতে ঠিক কতজন বিক্রেতা বোঝায় তার কিন্তু কোনো বাধা ধরার কিন্তু নিয়ম নেই। এবার স্বল্প সংখ্যক মানে কি? ধরো 5 জন বিক্রি করছে বা 10 জন বিক্রি করছে, আর সেখানে কাস্টমার রয়েছে 1000 জন বা 500 জন, তাহলে ঠিক আছে। এবার তোমার 100 জনই বিক্রি করছে, ওখানে তোমার যদি 200 জন কেনার থাকে তাহলে একজন না কজন করে পেয়েছে? 2 জন করে পাচ্ছে তো 2 জন করে কাস্টমার পাচ্ছে, তাহলে ওইটা কিন্তু অলিগোপলির মধ্যে পড়বে না। কিন্তু বিক্রেতার সংখ্যা এখানে একের বেশি কিন্তু অসীম নয় যে যত খুশি হয়ে যাবে, তা নয়, একটা সীমা থাকে, কমসে কম সীমা থাকে। বেশ, তারপরে দেখো অলিগোপলি বাজারে যে দ্রব্যটি উৎপাদন হচ্ছে বা উৎপন্ন হচ্ছে সেই দ্রব্যটি যদি সমজাতীয় দ্রব্য হয়, অর্থাৎ প্রত্যেক বিক্রেতায় যদি একই দ্রব্য উৎপাদন করে বা বিক্রি করে তাহলে বিশুদ্ধ অলিগোপলি। তার মানে কি? ধরো 2 জন বাজারে রয়েছে, 2টো মানুষ বাজারে রয়েছে, ওই 2 জনেই কিন্তু কি বিক্রি করছে? আলু বিক্রি করছে, 2 জনেই আলু বিক্রি করছে, তাহলে কিন্তু বিশুদ্ধ অলিগোপলি হবে। আর পৃথকীকৃত অলিগোপলিটা কি? যদি অন্যদিকে যদি প্রত্যেকটি একটি পৃথকীকৃত দ্রব্য উৎপাদন করে এবং একের উৎপন্ন দ্রব্য অন্যের উৎপাদন দ্রব্য থেকে একটু পৃথক কিন্তু ঘনিষ্ঠ পরিবর্তন হয়, তাহলে বাজারকে পৃথকীকৃত অলিগোপলি বলছে। এবার দেখো, আলু তো একটা সবজি, আমি এটা বাজার হিসাবেই বলছি, বুঝতে সুবিধা হবে। তাহলে ধরো কেউ আলু যদি বিক্রি করে, একজন বিক্রি, ধরো 2 জন আছে বাজারে লোক, 2 জনের মধ্যে একজন বিক্রি করছে আলু, আর একজন বিক্রি করছে তোমার পেঁয়াজ, আর একজন হয়তো বিক্রি করছে, ধরো আর একজন রয়েছে, 3 জন রয়েছে, আর একজন বিক্রি করছে ধরো এখানে পটল। তাহলে 3টেই কিন্তু খাবার, তুমি আলুর তরকারিও খেতে পারো, পেঁয়াজ দিয়ে কোনো একটা পদ বানালে খাবারের সেটাও খেতে পারো, আবার পটলেরও তো তুমি কোনো কিছু খেতে পারো। তার মানে কি হচ্ছে? এই 3 জন কিন্তু 3টে আলাদা আলাদা জিনিস বিক্রি করছে। এবার 3টেই কিন্তু একটার ঘনিষ্ঠ পরিবর্তন, আলুর ঘনিষ্ঠ পরিবর্তন পেঁয়াজ, পেঁয়াজের ঘনিষ্ঠ পরিবর্তন হতে পারে পটল। 3টি কিন্তু খাবার জিনিস, মানে সবজি হিসাবে কথা বলছি আমি। এবারে তুমি ফার্মের কথা বলতে পারো, অন্যান্য, বুঝতে পারলে এইটা? বেশ, অন্যান্য বাজারের মধ্যে আর কি হতে পারে? অন্যান্য বাজারের মধ্যে অলিগোপোষণী বাজার রয়েছে। এইটা করে এখানে শেষ করব। এবারে সারাংশ তোমাদের এইখানে দিয়েছে, এইদিকে সারাংশটা আর এখান থেকে আর করার দরকার নাই। দেখো, কিছু কিছু বাজার আছে যেখানে বিক্রেতার সংখ্যা অনেক কিন্তু ক্রেতার সংখ্যা 1 অথবা ক্রেতার সংখ্যা অল্প। বিক্রেতা যেখানে অনেক থাকবে কিন্তু ক্রেতার সংখ্যা অল্প থাকবে, বাজারে যদি একজন মাত্র ক্রেতা থাকে তাহলে সেই বাজারকে একচেটিয়া ক্রেতার বাজার বা তোমার এই একচেটিয়া ক্রেতার বাজার কিন্তু বলছে। বেশ, উদাহরণ হিসাবে ধরা যাক কোনো একটি অঞ্চলে একটি মাত্র কারখানা রয়েছে, সেই অঞ্চলের সমস্ত শ্রমিক একমাত্র ওই কারখানাতেই কাজ পেতে পারে। এই ক্ষেত্রে শ্রমের বাজারে একজন মাত্র কিন্তু ক্রেতা রয়েছে। শ্রমের যদি বাজার ধরি তাহলে কিন্তু ওই একজনই ক্রেতা, মানে ওই কারখানাতেই শুধু কাজ করবে। এটা মনোপোষণী বলছে, এটার কি তোমার নাম, সেটি হচ্ছে ওই কারখানা কর্তৃপক্ষ। কিন্তু শ্রমের বাজারে অসংখ্য বিক্রেতাও রয়েছে, এটি একটি একচেটিয়া ক্রেতার বাজার। অনুরূপভাবে যদি বাজারে ক্রেতার সংখ্যা 1 না হয়ে মুষ্টিমেয় হয় তাহলে এটা হচ্ছে অলিগোপোষণী। বুঝতে পেরেছো? ক্রেতার সংখ্যা আরও জন কিনছে, আরও 2-4টে তোমার এরকম রয়েছে, ওই কি বলবো, এই বাজারে যদি একমাত্র ক্রেতা যদি থাকে তাহলে এটা কিন্তু মনোপোষণী, মানে মানে কিন্তু একজনই ক্রেতা থাকবে। বুঝতে পেরেছো? একজনই কিনছে সব লেবারগুলোকে। তাহলে এখানে মনোপোষণীর সেটা কি হচ্ছে? মনোপোষণী মানে কিন্তু একজনই কি থাকবে? ক্রেতা থাকবে। মানে একটা কারখানা, একজন কর্তৃপক্ষ, একজন আর কি মেন হেড, সে
মনোপোষণী আর অলিগোপোষণীতে কি থাকবে, এই রকম বাজারে ক্রেতা কিন্তু এক না হয়ে মুষ্টিমেয় হয়। ধরো 5টা কারখানা রয়েছে, সে 5 জন কর্তৃপক্ষ কি করছে ওখানে আরও কিন্তু কি করবে, আরও লেবার লাগাবে। ধরো 100টা লেবার যদি থাকে, একটা যদি কারখানায় থাকে তাহলে একটা কারখানাতে 100 জনের লেবার লেগে যাবে। এখানে যদি 5টা কারখানা থাকে তাহলে এই 100 জন যদি লেবার থাকে তাহলে এখানে 20টা করে ভাগ হয়ে গেল, হিসাব মতো আর কি। বা যে কারখানা ভালো, একটা কারখানায় হয়তো 30টা লোক কাজ করছে 100 জনের মধ্যে, কোথাও আবার দেখা গেল 20টা, কোথাও আবার 10টা, কোথাও আবার 50টাও হতে পারে, এরকম করে ডিভাইড হয়ে যায়। সেটা কিন্তু অলিগোপোষণীর মধ্যে পড়ছে। এই মনোপলি রয়েছে দেখো, অপর একটি বাজারের রূপ হচ্ছে দ্বিপাক্ষিক একচেটিয়া, যেটা হচ্ছে মনোপলি। এরূপ বাজারে একজন ক্রেতা থাকে এবং একজন বিক্রেতা থাকে। একজন ক্রেতা এবং একজন বিক্রেতা থাকার ফলে এই বাজারে দাম নির্ধারণে ক্রেতার যেরূপ কিছুটা ক্ষমতা আছে, সেরূপ বিক্রেতারও কিন্তু কিছুটা ক্ষমতা আছে। মানে কি, মানে অর্ডারের মাল যেগুলো বিশেষ করে হয়, অর্ডারের কোনো জিনিস যদি হয়, তুমি আমাকে 100 পিস কোনো জিনিস, ধরো সাবান, তুমি আমার কোম্পানি থেকে 100 পিস আমাকে অর্ডার দিলাম, আমি তোমাকে 100 পিস বানিয়ে দিলাম, তার মানে তুমি আমার ক্রেতা আমার কাছে, আর আমি একজন তোমার কাছে বিক্রেতা। এরকম করেও কিন্তু অনেক কাজ কিন্তু হয়। ঠিক আছে, ক্ষমতা আছে ক্রেতা এবং বিক্রেতার দাম কষাকষির মাধ্যমে এইরূপ বাজারে দাম নির্ধারিত হয়। মানে তুমি তো বললে যে আমি 100 পিস এই জিনিসটা নেব, আপনি কত টাকায় দিতে পারবেন। ও যদি বলে বেশ ঠিক আছে 100 পিসের 5 টাকা করে পড়বে, 500 টাকা পড়বে, 500 টাকা দিয়ে বলবে না আমি একবারে যেহেতু 100 পিস নিচ্ছি আপনি 450 টাকা বা 400 টাকা নিন। এবার তোমাদের দাম কষাকষির মধ্যে যদি ঠিক হয়ে গেল তাহলে হবে তোমাদের মধ্যে, আর যদি না হয় তাহলে কিন্তু অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। এইভাবেই কিন্তু এই বাজারটা চলে। বেশ, তাহলে আমরা বাজারে বিভিন্ন প্রকার আজকে শেষ করলাম। এর পরের দিনে আমরা পড়ব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে ভারসাম্য, সেটা সম্পর্কে আমরা ডিটেলসে কিন্তু এবারে জানব। বিভিন্ন জায়গায় ছবি রয়েছে, অঙ্কের জায়গাগুলো একটু রয়েছে, এগুলোকে আমরা জানব, কিন্তু যেগুলো আমাদের পরীক্ষায় পড়ার মতো ইম্পর্টেন্ট জায়গা সেগুলো কিন্তু আগে আমরা করে নেব, যেহেতু পরীক্ষা আসছে খুব তাড়াতাড়ি। বেশ।